নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছে কতজন? তাই বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কততম? খেয়াল, ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? সম্প্রতি ভিসা ক্যাশব্যাক ক্রেডিট কার্ড সেবা চালু করেছে কোন ব্যাংক? আসসালামু আলাইকুম, সবাইকে বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। সাপ্তাহিক আপডেট বুলেটিন আমরা আলোচনা করব চলমান সপ্তাহে যে গুরুত্বপূর্ণ ঘটনাবলী, যে ঘটনাবলীগুলো থেকে সামনে যে চাকরি পরীক্ষাগুলো হবে সেই চাকরি পরীক্ষাগুলোতে দেখা যাবে যে এই তথ্যগুলো থেকেই অনেক বেশি প্রশ্ন কমন আসবে। আরেকটা বিষয় হচ্ছে যে সম্প্রতি আমাদের দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে, নির্বাচন অনুষ্ঠিত হলো, পাশাপাশি নতুন সরকার গঠন করলো। তো এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু আপনাদের কমন আসতে পারে। তো এই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে মূলত আমাদের এই বিশেষ পর্বটি সাজানো হয়েছে। তো দেখা যাক আজকের যে পর্বে আসলে গুরুত্বপূর্ণ কি তথ্য আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে একটা বিষয়, যে চলমান যে চাকরি পরীক্ষাগুলো হবে এই চাকরি পরীক্ষাগুলোতে কিন্তু এই আমাদের দেশের নির্বাচন, পাশাপাশি জাতিসংঘ থেকে শুরু করে আমাদের যে বৈশ্বিক যে রাজনৈতিক যে পরিস্থিতিটা, এখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসবে। তো এই জন্য এই লাইভগুলো আপনাদের জন্য খুবই খুবই উপকারী, এবং এই লাইভগুলো যদি আপনারা নিয়মিত যদি অনুসরণ করেন তাহলে মোটামুটি আপনাদের সাম্প্রতিক বিষয়ের উপর কিন্তু প্রস্তুতি হয়ে যায়। তো এখানে শুরুতেই যে প্রশ্নটি আছে যে জাতিসংঘের, আমরা যদি শুরুতে দেখি যে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি, যেটা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা আছে, এটার তথ্য মতে সুশাসনের উপাদান কয়টি আছে? তো দেখেন সচরাচর আমরা কিন্তু এই সুশাসনের যে নীতিগুলো আছে এই সুশাসনের নীতিগুলো কিন্তু আমরা পড়ে আসি, এবং এটা দেখা যায় বিভিন্ন চাকরি পরীক্ষা কিন্তু আসে, তাই না? এটা কিন্তু আমরা জানি। তো বিশেষ করে দেখেন যে সুশাসনের নীতির ক্ষেত্রে দুইটা তথ্য কিন্তু আছে। একটা হচ্ছে বিশ্ব ব্যাংক, আমরা যদি দেখি সুশাসনের ক্ষেত্রে বিশ্ব ব্যাংক, আমরা যদি সুশাসনের নীতি যদি খেয়াল করে থাকি, তাই না, সুশাসনের উপাদান যেটা আর কি বলা হয় সুশাসনের উপাদান। তো সুশাসনের উপাদান কিন্তু দুইটা আছে, বিভিন্ন সংস্থা থেকে আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক যেটা বলেছে সুশাসনের মূলনীতি বলেছে যে 4টি, তাই না, যেটা হচ্ছে অংশগ্রহণ, ব্যবস্থাপনা, অংশগ্রহণ, এই ধরনের 4টা নীতি আছে। আর অপরদিকে যেটা হচ্ছে ইউএনডিপি আছে, যেটা ইউএনডিপি যদি বলতে পারি, ইউএনডিপি একটা হচ্ছে, তাই না, এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের মতে। আর ইউএনডিপির মতে হচ্ছে 9টি আছে সুশাসনের মূলনীতি, 9টি। তো এইটা কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই জানা থাকতে হবে, কারণ দেখা যায় পরীক্ষা দেখা যায় জাতিসংঘ সুশাসনের মূলনীতি কয়টি, ইউএনডিপির তথ্য মতে মূলনীতি কয়টি, বা বিশ্ব ব্যাংকের তথ্য মতে মূলনীতি কয়টি, বা অন্যান্য যে সংস্থাগুলো আছে তারা আবার সুশাসনের মূলনীতি বলেছে কিনা, এটাও কিন্তু আপনাদের জানতে হবে। তো এইভাবে তথ্যগুলো কিন্তু আপনারা পড়বেন। জবাবদিহিতা, স্বচ্ছতা, অংশগ্রহণ নিশ্চিতকরণ, ব্যবস্থাপনা, এইগুলো হচ্ছে মূলত সুশাসনের মূলনীতির অন্তর্ভুক্ত। তো এই মূলনীতিগুলো কিন্তু আপনাদের পড়তে হবে। তো বিশ্ব ব্যাংকের মতো হচ্ছে 4টি এবং ইউএনডিপির মতো হচ্ছে 9টি। এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে ইউএনডিপির মতে সুশাসনের মূলনীতি হচ্ছে সর্বমোট 9টি। এরপর যদি আমরা দেখি পরবর্তীতে দেশের সর্ববৃহৎ পাশাপাশি নবম সরকারি ইপিজেড, বা যেটাকে বলে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, এটা কোথায় নির্মিত হচ্ছে বা কোন জেলায় নির্মিত হচ্ছে? খেয়াল করে দেখেন, এর আগে যেমন ছিল যে দেশের বেসরকারি ইপিজেড কয়টি আছে, একটি আছে, পাশাপাশি সরকারি ইপিজেড কয়টি আছে, এগুলো তো আসেই। তবে দেশে সম্প্রতি একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেটা বিগত সরকার হাতে নিয়েছিল, যে সর্ববৃহৎ একটা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা তৈরি করবে, এবং সেটা হবে সরকারি ব্যবস্থাপনায়। তো এখান থেকে কিন্তু প্রশ্নগুলো বিভিন্নভাবে আসতে পারে। একটা হচ্ছে যে সর্ববৃহৎ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কোনটা বা ইপিজেড কোনটা, আবার একটা আসতে পারে যে নবম ইপিজেড কোনটা বা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কোথায় অবস্থিত। তো এই যে অঞ্চলটি আছে এটা হচ্ছে মূলত হচ্ছে আউলিয়াপুর নামক একটা জায়গায় এটা মানে তৈরি হচ্ছে, আউলিয়াপুর, ঠিক আছে, মনে রাখবেন যে আউলিয়াপুর। এই আউলিয়াপুরটা হচ্ছে মূলত পটুয়াখালী সদর উপজেলা, পটুয়াখালী সদরেই মূলত এটি নির্মিত হতে যাচ্ছে। জেলা হচ্ছে কি পটুয়াখালী। তো এই যে আউলিয়াপুর পটুয়াখালী সদর উপজেলা, পটুয়াখালীতে এটা কিন্তু নির্মিত হচ্ছে। আমরা জানি যে পায়রা বন্দর, এই পায়রা সমুদ্র বন্দর কিন্তু এই আউলিয়াপুর যেটা হচ্ছে নির্মিত হচ্ছে, এটা কিন্তু খুব কাছাকাছি হওয়ার কারণে এখানে যে পণ্যগুলোকে প্রক্রিয়াজাতকরণ করা হবে এগুলো রপ্তানির ক্ষেত্রে কিন্তু পায়রা সমুদ্র বন্দর খুব দ্রুত বা অল্প খরচে বা অল্প সময়ে তারা ব্যবহার করতে পারবে। এই সুবিধার জন্য এই ইপিজেডটা তৈরি করা হচ্ছে। তো এটা অবশ্যই আপনারা ভালো করে পড়বেন। এরপর যদি আমরা দেখি পরবর্তীতে যদি দেখি যে ত্রয়োদশ, তাই না, ত্রয়োদশ জাতীয় নির্বাচন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছে কতজন? তো সম্প্রতি দেখেন যে ত্রয়োদশ যে সংসদ নির্বাচনটা হয়ে গেল, সেটা আমরা জানি যে 12 ফেব্রুয়ারি, তাই না, 12 ফেব্রুয়ারি। এই 12 ফেব্রুয়ারি 2026 সালে ত্রয়োদশ 13তম যেটা আর কি ত্রয়োদশ
সংসদ নির্বাচন কিন্তু হয়ে গেছে। এখন এই ত্রয়োদশ যে সংসদ নির্বাচন হলো, তো এখানে তো আমরা জানি যে 300টি আসন আছে নির্বাচিত সংসদ সদস্যদের জন্য, এবং আগের যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী 350টি আর কি 50টি নারীদের জন্য সংরক্ষিত আসন আছে। হয়তো সামনে যারা নতুন অধিবেশন আহ্বান হবে, নতুন অধিবেশন আসবে, এখন বর্তমান সরকার যদি এখানে যদি নারী সংরক্ষিত সংসদ সদস্যের পদসংখ্যা যদি বৃদ্ধি করে তাহলে তো হলোই, কিন্তু নির্বাচিত এই যে 300টা পদে যে 300টি আসনে যে নির্বাচন হলো, 299টি আসনে যে নির্বাচন হলো, এর মধ্যে একটি আসন নির্বাচন অবশ্যই স্থগিত ছিল, 299টি আসন নির্বাচন হয়েছে। তো এই 299টি আসনের মধ্যে কতজন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছে? আমরা সবাই জানি যে 7 জন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। এর মধ্যে বিভিন্ন দল থেকে হয়েছে, এরপর হচ্ছে কি স্বতন্ত্র প্রার্থী হিসাবে হয়েছে। তাহলে 7 জন নারী সংসদ সদস্য, যদি আমরা বলি সংসদ সদস্য 7 জন নারী। এখন শুধু তাই না, আপনাদের আরো পড়তে হবে যে এর মধ্যে মন্ত্রী কতজন আছে, মন্ত্রী এবং প্রতিমন্ত্রী। আমরা যদি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যদি দেখি, মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসাবটা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই সর্বমোট 3 জন নারী মন্ত্রী এবং প্রতিমন্ত্রী আছে, 3 জন। এর মধ্যে একজন মন্ত্রী আছেন যিনি হচ্ছেন বেসামরিক, যেটা আছে না বেসামরিক পরিবহন, বেসামরিক বিমান এবং পরিবহন মন্ত্রী একজন আছেন, তার নাম আমরা সবাই জানি। একজন মন্ত্রী হচ্ছেন একজন আছেন, আর প্রতিমন্ত্রী আছেন 2 জন আছেন, প্রতিমন্ত্রী। তো খেয়াল করে দেখেন, প্রতিমন্ত্রী আছেন 2 জন। তো এই যে এখানে যে দেখেন যে মন্ত্রী যে আছেন, তো মন্ত্রীর মধ্যে একজন আছেন আফরোজা খানম রীতা, তাই না? আফরোজা খানম রীতা, আফরোজা খানম রীতা, নামগুলো মনে রাখবেন। ইনি হচ্ছেন বেসামরিক বিমান এবং পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী, তাই না? ইনি। আর 2 জন নারী মন্ত্রীর মধ্যে আছেন একজন শামা ওয়ায়েদ আছেন, তিনি হচ্ছেন মূলত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে তিনি কাজ করতেছেন, পররাষ্ট্র যে প্রতিমন্ত্রী হিসাবে তিনি কাজ করতেছেন। আরেকজন আছেন ফারজানা ইসলাম, হ্যাঁ, তিনি মূলত নারী এবং শিশু মন্ত্রী হিসাবে কাজ করতেছেন, তাই না? নারী ও শিশু মন্ত্রণালয় যেটি আছে সেটা, এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়, নারী শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালন করতেছেন। তার নাম হচ্ছে কি ফারজানা ইসলাম। তো এই যে 3টা নাম অবশ্যই আপনারা মনে রাখবেন, নারী শিশু এবং কি সমাজ কল্যাণ, তাই না? নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে তিনি কাজ করতেছেন। তাহলে এই যে তথ্যগুলো যে আছে, যে বর্তমান ত্রয়োদশ যে সংসদ নির্বাচন হয়ে গেল, এখানে সর্বমোট 300 আসনের যে 300 আসনের মধ্যে 7 জন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তার মধ্যে 3 জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হয়েছেন। এর ভিতরে একজন হচ্ছেন কি পূর্ণাঙ্গ মন্ত্রী, যিনি হচ্ছেন কি আফরোজা খানম রীতা, যিনি বেসামরিক বিমান এবং পর্যটন মন্ত্রী হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি 2 জন নারী আছেন, শামা ওবায়েদ, তিনি আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে। আরেকজন আছেন ফারজানা ইসলাম, যিনি এখানে কাজ করতেছেন নারী এবং শিশু এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী হিসাবে তিনি মূলত কাজ করতেছেন। এরপর যদি আমরা ভালো করে খেয়াল করি, পরবর্তী যেটা আছে, পরবর্তী যে তথ্যটি আছে, যে প্রশ্নটি আছে, 2018 সালে ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এই যে ব্রিক্স যে সম্মেলনটা, এই ব্রিক্স সম্মেলন আমরা জানি যে সম্প্রতি, অর্থাৎ 1 জানুয়ারি 2026, আমরা যদি তারিখটা যদি ভালো করে খেয়াল করে দেখি, যে 1 জানুয়ারি 2026 তারিখে ভারত এই ব্রিক্সের সভাপতিত্ব গ্রহণ করেছে, তাই না? ভারতের যে প্রধানমন্ত্রী তিনি সভাপতিত্ব গ্রহণ করেছে, বা তাদের যে প্রতিনিধি দল আছে, ভারত এবার সভাপতিত্ব করতেছে। তো ভারতে মূলত যেহেতু এবার ভারত সভাপতি দেশ হয়েছে, এই জন্য এটি মূলত ভারতে অনুষ্ঠিত হবে। তবে এখনো সম্ভাব্য যে তারিখটা তারা নির্ধারণ করার চেষ্টা করতেছে, যে আগস্ট বা সেপ্টেম্বর মাসের যে কোনো একটা সময়, মূলত আগস্ট বা সেপ্টেম্বর মাসের যে কোনো একটা দিনে বা যে কোনো সময় মূলত এই সম্মেলনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই যে সাম্প্রতিক সময়ে যে সম্মেলনগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং আরও যে অন্যান্য যে সংস্থাগুলো আছে, এদের সম্মেলনতে কিন্তু আপনাদের প্রশ্ন সচরাচর হয়ে থাকে। এই জন্য এই তথ্যগুলো আপনাদেরকে খুব গুরুত্বের সাথে, মানে গুরুত্ব সহকারে কিন্তু আপনাদের পড়তে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা মূলত ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী আগস্ট সেপ্টেম্বর মাসে যে কোনো একটা সময় এটা অনুষ্ঠিত হবে। এরপরে যে প্রশ্নটি এখানে আলোচনা করা হবে সেটি হচ্ছে, সংবিধানে কোন অনুচ্ছেদ বলে, সংবিধানের কোন অনুচ্ছেদ বলে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ বাক্য পড়াতে পারেন? তো এবার আপনারা একটা নতুন দেখেছেন যে ত্রয়োদশ যে সংসদ নির্বাচন হলো, এখানে দেখা যায় যে প্রধান নির্বাচন কমিশনার শপথ বাক্য যে পাঠ করিয়েছেন, তো এটা আসলে সংবিধানের কত নং অনুচ্ছেদে? তো এই যে কে কাকে শপথ বাক্য যে পাঠ করায়, আপনারা নিশ্চয়ই জানেন যে যেমন স্পিকার, তাই না? এই যে স্পিকার যে আছে, স্পিকারকে শপথ বাক্য পাঠ করান কে? আমরা জানি রাষ্ট্রপতি, তাই না? রাষ্ট্রপতি পাঠ করান স্পিকারকে। পাশাপাশি যিনি প্রধানমন্ত্রী আছেন, এই যে প্রধানমন্ত্রী, তারপর হচ্ছে কি
প্রধানমন্ত্রী বা মন্ত্রী বা উপমন্ত্রী প্রতিমন্ত্রী যারা আছে তাদেরকে মূলত শপথ বাক্য পাঠ করান কি আমরা সবাই জানি। এখানেও কি রাষ্ট্রপতি মূলত তাদেরকে শপথ বাক্য পাঠ করানোর নিয়ম প্রচলিত আছে। তবে আবার দেখা যায় যে যারা আছে সংসদ সদস্য, আমরা জানি যে সংসদ সদস্য যারা আছে এই সংসদ সদস্যগণ মূলত স্পিকারের কাছ থেকে কি নেয় শপথ বাক্য পাঠ করেন, মানে স্পিকারের কাছ থেকে তারা সাধারণত কি হয় শপথ বাক্য পাঠ করেন স্পিকারের কাছ থেকে। কিন্তু যেহেতু আপনারা বুঝতেই পারতেছেন যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, তো যাই হোক তারা তো তাদের ক্ষমতা শেষ হয়ে গেছে, স্পিকার সবাই তো এখানে দেখা যায় কি এখন তো তারা নাই। তো এখন তাদেরকে কি করানো হবে, তাদেরকে পাঠ করাবে কি, স্পিকারের পরিবর্তে কে পাঠ করবে? তো এখানে নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের পাঠ করিয়েছেন এবার। তো এটা মূলত সংবিধানের 148-এর 2 ক ধারায় 148তম ধারা যে আছে এখানকার 2 ক ধারা অনুযায়ী এখানে নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন। বা এবার যেহেতু মানে এবার তো দেখেছেন আপনারা যে তিনি পড়িয়েছেন। তো এই তথ্যগুলো অবশ্যই মনে রাখবেন, বিশেষ করে কে কাকে শপথ বাক্য পাঠ করে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং চলমান অর্থাৎ সামনে যে পরীক্ষাগুলো হবে এখানে কিন্তু অবশ্যই এখান থেকে প্রশ্ন কমন পাবেন আপনারা, যে তথ্যগুলো আপনাদেরকে লিখে দিয়েছি। পরবর্তী প্রশ্নে যদি আমরা চলে যাই, বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কততম? খেয়াল করে দেখেন, এখানে একটু সামান্য কিন্তু একটু মানে দ্বিধাদ্বন্দ্ব হয়ে যাওয়ার একটা কথা, কারণ এবার যে সংসদ নির্বাচনটা হলো, এবার যে সংসদ নির্বাচন যেটা অনুষ্ঠিত হলো, তো এই সংসদ নির্বাচনটা হচ্ছে মূলত 13তম সংসদ নির্বাচন। তো এই 13তম সংসদ নির্বাচন হলেও এখানে সর্বমোট কতজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাঝখানে কিন্তু আবার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ছিল। তো ওভারঅল যদি আমরা দেখি, তো হয়তো এখানে অনেক প্রধানমন্ত্রী আছেন যারা পূর্ণাঙ্গ মেয়াদে ছিলেন না, কিছু কালের জন্য ছিলেন। তো সেটা যদি আমরা একটু তুলনা করি তাহলে দেখা যায় যে এই যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদের যে বর্তমানে বাংলাদেশের যিনি আছেন মাননীয় প্রধানমন্ত্রী, তাই না, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তাই না, তারেক রহমান, তিনি মূলত আমাদের বাংলাদেশের 11তম ব্যক্তি হিসাবে, মানে তিনি কিন্তু 11তম প্রধানমন্ত্রী, তিনি 11তম প্রধানমন্ত্রী, 11তম বলতে ব্যক্তি হিসাবে 11তম প্রধানমন্ত্রী, তাই না। যদিও এটা ত্রয়োদশ সংসদ নির্বাচন, তবে ব্যক্তি হিসাবে তিনি 11তম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতেছেন। তো এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন। তো আমরা সবাই জানি যে সেই মুজিবনগর সরকার যেটা ছিল অস্থায়ী সরকার মুক্তিযুদ্ধের সময়, সেখানে তাজউদ্দিন আহমেদ তিনি ছিলেন কি প্রথম প্রধানমন্ত্রী। তাজউদ্দিন আহমেদ তিনি ছিলেন কি প্রথম প্রধানমন্ত্রী। তো এই তথ্যগুলো কিন্তু আপনাদের পড়তে হবে আর কি। এই তথ্যগুলো থেকে এবার অবশ্যই দেখবেন যে চলমান যে চাকরি পরীক্ষা, এখানে কিন্তু আপনাদের প্রশ্নগুলো কিন্তু আসবে। তো এই জন্য অবশ্যই ভালো করে আপনারা পড়বেন। এরপর যদি দেখি পরবর্তী যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে সংবিধান অনুসারে কত শতাংশ টেকনোক্রেট মন্ত্রী নিয়োগের বিধান রয়েছে। খেয়াল করে দেখেন, টেকনোক্রেট মন্ত্রী বলতে বোঝায় একজন মন্ত্রী হওয়ার যে সমস্ত যোগ্যতা থাকতে হবে, যেমন বয়স থাকতে হবে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার যে বিষয়গুলো আছে এটা থাকতে হবে, পাশাপাশি মানে অবশ্যই সক্ষমতা থাকতে হবে, দায়িত্ব পালনে অবশ্যই তিনি সক্ষম হবেন, অক্ষম ব্যক্তি অবশ্যই যেন না হয়, সক্ষমতা থাকতে হবে। এই ধরনের যোগ্যতা যাদের আছে, অর্থাৎ একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী হওয়ার যে ধরনের যোগ্যতা আছে, এই ধরনের যোগ্যতা যদি ওই ব্যক্তির মাঝে থাকে তাহলে নির্বাচিত না হয়েও, অর্থাৎ তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত না হয়েও তিনি রাজনীতির বাইরে থেকে তার যোগ্যতা বলে, তার মেধা বলে কি করা যায়, কিছু মানুষকে বা কিছু ব্যক্তিকে টেকনোক্রেট মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসাবে কিন্তু দায়িত্ব দেওয়া যেতে পারে। তো এইখানে যেটা বলা হয়েছে যে মোট মন্ত্রিসভা, এখন এখানে কিন্তু একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে যে মোট মন্ত্রিসভা, আপনি যতজন মন্ত্রী নেবেন মোট মন্ত্রিসভার 10/1 কি করতে পারবেন, টেকনোক্রেট মন্ত্রী হিসাবে নিয়োগ দিতে পারবেন। ঠিক আছে, টেকনোক্রেট মন্ত্রী হিসাবে কিন্তু নিয়োগ, এটা কিন্তু মোট আসনের না যে কত আসন পেয়েছে তার 10/1 না, মোট মন্ত্রিসভার। ধরেন যে 20 জন যদি মন্ত্রী হয়, তাহলে 20 জনের 10/1 কত হবে, তাহলে 20 জন যদি মন্ত্রী হয়, 20কে যদি আমি 10 দিয়ে ভাগ দিই তাহলে কয়জন, 2 জন নিতে পারবে। আচ্ছা, যেমন দেখেন 30 জন যদি হয় মন্ত্রিসভা, তাহলে 10 দিয়ে ভাগ দেন, তাহলে 30-এর 1 ভাগ কত হয়, 3 জন নিতে পারবে। তাহলে বর্তমানে যেরকম আছে যে 25 জন পূর্ণাঙ্গ মন্ত্রী আছে, তো এখান থেকে ওই অনুপাতে নিবে 2 জন বা 3 জন সর্বোচ্চ নিতে পারে। তো এই অনুপাতে তারা কি করবে, মূলত টেকনোক্রেট মন্ত্রী নিবে। তাহলে এখানে যেটা হচ্ছে যে কত শতাংশ নিতে পারে, আমরা জানি যে 10/1 বা এত ভাগ কি নিতে পারে, 10 ভাগের মোট মন্ত্রিসভার 10/1 ভাগ তারা কি করতে পারে, টেকনোক্রেট মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারে। তো এটা অবশ্যই আপনারা দেখবেন আর কি, 1 দশমাংশ।
এরপরে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে যে বর্তমানে দেশের মোট অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কতটি? এই যে দেখেন অধরা সাংস্কৃতিক ঐতিহ্য যেটা সাধারণত ইউনেস্কো থেকে ঘোষিত হয়, তো এই যে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য যেটি আছে এটা বাংলাদেশে মোট কতটি? তো এখন দেখেন যে কিছুদিন আগে কিন্তু 5টি ছিল, তবে সর্বশেষ যেটা হয়েছে বর্তমানে রয়েছে 6টি আর কি, বর্তমানে 6টি আছে। তো এখন এই অধরা সাংস্কৃতিক বলতে কোনটা বোঝায়? অধরা সাংস্কৃতিক এমন কিছু সাংস্কৃতিক ঐতিহ্য আছে যেগুলো মূলত কি মানে দেশের ঐতিহ্য তুলে ধরে, এবং এগুলো আসলে একটা দেশের ঐতিহ্য, একটা দেশের সংস্কৃতি, একটা দেশের যেটা হলো কি মানুষের যে সংস্কৃতি রয়েছে, একটা দেশের অর্থনৈতিক যে সংস্কৃতি আছে বা একটা দেশের সাংস্কৃতিক যে পরিবেশ আছে এটাকে সাধারণত তুলে ধরে। তো আমরা জানি যে দেশের অধরা সংস্কৃতি হিসাবে প্রথম যেটা আছে সেটা হচ্ছে বাউল গান। হ্যাঁ, এটা হলো প্রথম, এটাগুলো মনে রাখবেন কিন্তু বাউল গান প্রথম অধরা সংস্কৃতি। 2 নাম্বার হচ্ছে জামদানি, হ্যাঁ যে জামদানি যে কাপড় আছে সেই জামদানি। এরপর হচ্ছে 3 নাম্বার যেটা আমরা জানি সেটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা, তাই না? এই যে মঙ্গল অর্থাৎ পহেলা বৈশাখে যে মঙ্গল যে শোভাযাত্রা যেটা বের করা হয়, হ্যাঁ সেই মঙ্গল শোভাযাত্রা। 4 নাম্বার যেটি হচ্ছে আমরা জানি যে শীতল পাটি, তাই না? এই যে শীতল যে পাটি আছে সেই শীতল পাটি হচ্ছে কি এটা। আর 5 নাম্বার ছিল হচ্ছে ঢাকার রিক্সা, এটা একটা অধরা সংস্কৃতি ছিল। ঢাকার রিক্সা এটা কি ছিল? একটা অধরা সংস্কৃতি হিসাবে প্রচলিত ছিল। তাহলে ঢাকার রিক্সা কি ছিল? একটা অধরা সংস্কৃতি হিসেবে ছিল। সর্বশেষ 6 নাম্বার যেটা হচ্ছে যে টাঙ্গাইল শাড়ি, এই যে টাঙ্গাইলে যে শাড়ি, টাঙ্গাইল তাই না, টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প, টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প যেটা আছে এটা হচ্ছে মূলত ষষ্ঠ অধরা মানে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে গণ্য হয়েছে। তো এই তথ্যগুলো অবশ্যই পড়বেন যে বর্তমানে দেশের সাংস্কৃতিক মানে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হচ্ছে সর্বমোট 6টি। এর ভিতরে বাউল গান ছিল প্রথম, 2 ছিল জামদানি, মঙ্গল শোভাযাত্রা, এরপর ছিল শীতল পাটি, এরপর হচ্ছে ঢাকার রিক্সা, এবং সর্বশেষ হচ্ছে আমাদের টাঙ্গাইলের শাড়ি বুনন শিল্প। এই তথ্যগুলো অবশ্যই আপনারা পড়বেন, যেহেতু এখানে একটা সংখ্যা বেড়েছে তার মানে সামনের চাকরি পরীক্ষাগুলোতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে, যে কোনো একটা প্রশ্ন আসতে পারে। তো অবশ্যই এই তথ্যগুলো আপনারা ভালো করে পড়বেন। তাহলে এই যে সর্বশেষ ছিল কি টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প। এরপর যদি আমরা দেখি যে বর্তমানে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কেমন? মানব উন্নয়ন সূচক বলতে যেটা বোঝায় যে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটিয়ে সেই মানুষ থেকে তাদের মেধাকে খাটিয়ে একটা দেশের যে উন্নতি করে, এটা হচ্ছে মানব উন্নয়ন। মানে একটা দেশ তার মানুষের জন্য কতটা কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছে, এটা মানব কল্যাণ মানে মানব উন্নয়ন সূচক দেখলে কিন্তু বোঝা যায় যে তারা জনগণের জন্য অর্থাৎ মানুষের জন্য কতটা কল্যাণকর। তো মানব উন্নয়ন সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান হচ্ছে মোটামুটি 75তম স্থানে আছে। আর প্রথম যে দেশটি আছে সেটা হচ্ছে নরওয়ে। মানব উন্নয়ন সূচকে বর্তমানে প্রথম দেশ হচ্ছে কি হিসাবে? নরওয়ে। এরপর সুইডেন আছে, সুইজারল্যান্ড আছে, এই যে অন্যান্য দেশগুলো আছে। তো ইউরোপের দেশগুলো স্বভাবতই দেখা যায় সবসময় তারা মানব উন্নয়ন সূচকে এগিয়ে থাকে, কারণ হচ্ছে তাদের যে মানুষের যে জীবনযাত্রা মান, তাদের যে সরকারি ব্যবস্থাপনা, মানুষের যে শিক্ষা, স্বাস্থ্য, তারপর হচ্ছে বাসস্থান, খাদ্য, বস্ত্র, এই সমস্ত কিছুই সেখানে মানে সমস্ত কিছুর উপর ডিপেন্ড করছে মানব উন্নয়ন সূচকটা নির্ধারণ করা হয়ে থাকে। তো এই জন্যই আর কি। তো বাংলাদেশ এখন অনেকখানি পিছিয়ে আছে, আশা করা যায় যে বাংলাদেশ খুব শীঘ্রই মানব উন্নয়ন সূচকে আরও বেশি মানে দিন দিন এরা কি করবে, আরও বেশি উন্নতি করবে, মানুষের কল্যাণে কাজ করবে, এটাই হচ্ছে আমাদের আশা। এরপর দেখেন ওয়ানডে বিশ্বকাপ যেটা আছে, ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট যেটা আছে 2027 চতুর্দশ, এটা কিন্তু চতুর্দশ মনে রাখতে হবে, এটা হচ্ছে চতুর্থতম মানে যে 14তম আর কি। এটা আয়োজক দেশ কোনটি? তাহলে এই যে 14তম ওডিআই যেটা আছে, ওডিআই বিশ্বকাপ যেটা হবে, ওডিআই বিশ্বকাপ এটা মূলত হবে 3টি দেশে, তাই না? আমরা জানি 3টি দেশে এটা হবে। তো এর মধ্যে 1 নম্বর যেটা হলো দক্ষিণ আফ্রিকাতে হবে এই একটি দেশ, 2 হচ্ছে যে জিম্বাবুয়েতে হবে, তাই না? জিম্বাবুয়ে, এবং 3 হচ্ছে কি নামিবিয়া। এই কয়েকটা দেশে মূলত আগামী যে 2027 সালে যে বিশ্বকাপটা হবে সেই বিশ্বকাপ ক্রিকেট এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এটা কিন্তু পরীক্ষা আসবে, এটা কিন্তু পরীক্ষা আপনাদের আসবে আর কি। এরপরে যে প্রশ্নটা দেখি যে ভাষা আন্দোলনকে মুসলমান বাঙালি মধ্যবিত্তের স্বদেশ প্রত্যাবর্তন বলে অভিহিত করেছেন কোন ব্যক্তি বা কে করেছেন? খেয়াল করে দেখেন 1947 সালে যখন দ্বিজাতি তথ্যের ভিত্তিতে যখন দেশভাগ হয়ে গেল তখন মূলত মানুষ কি করলো? জাতিভেদের বাইরে গিয়ে তারা ভাষা ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করলো, যার ফলশ্রুতিতে 1952 সালে এসে ভাষার ভিত্তিতে কিন্তু কি হয়ে গেল? জাতিটা 2 ভাগ হয়ে গেল। এইটা হলো সূচনা, তাই না? এই যে ভাষার ভিত্তিতে, অর্থাৎ যেহেতু আমাদের ভাষা হচ্ছে বাংলা, ওদের ভাষা হচ্ছে উর্দু, তো ওরা যেহেতু আমাদের উপর উর্দু ভাষাটাকে জোর করে চাপিয়ে দিয়েছিল অনেক ইংরেজদের মতো করেই। তো যাই হোক, এতে করে হচ্ছে কি আমাদের যে মাতৃভাষা বাংলার একটা গুরুত্ব দিন দিন কমে যাচ্ছিল। তো এটাকে কেন্দ্র করে যখন ভাষার আন্দোলন হলো
তখন দেখা যাচ্ছে যে বাঙালি যারা মধ্যবিত্ত মুসলিম পরিবার ছিল, আপনারা জানেন যে সবথেকে কষ্টে থাকে মধ্যবিত্ত পরিবারগুলো, তো এই বাঙালি মধ্যবিত্ত মুসলিম পরিবার তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে আমাদের পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশে কি আছে তারা যে চলে আসতেছিল, এটাকেই বলেছেন যে ভাষা আন্দোলনকে মুসলমান বাঙালি মধ্যবিত্তের স্বদেশ প্রত্যাবর্তন হিসাবে এটাকে কি করেছেন, আখ্যায়িত করেছেন। তিনি হচ্ছেন আমাদের একজন কবি সাহিত্যিক, তার নাম হচ্ছে বদরুদ্দিন উমর, তাই না? বদরুদ্দিন উমর তিনি কি বলেছেন, এই মন্তব্যটি করেছেন বদরুদ্দিন উমর। এটা অবশ্যই আপনাদের পড়তে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। এরপর দেখেন, সম্প্রতি ভিসা ক্যাশব্যাক ক্রেডিট কার্ড সেবা চালু করেছে কোন ব্যাংক? খেয়াল করে দেখেন, ক্যাশব্যাক বলতে এটা এমন একটা ক্রেডিট কার্ড যে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি বাজার সদাই করতে পারবেন, অর্থাৎ ওষুধ কিনতে পারবেন, কাপড় কিনতে পারবেন, যে কোনো ধরনের পণ্য আপনি কেনা বেচা করতে পারবেন। এবং পাশাপাশি আপনি পণ্য যখন আপনি কেনা বেচা করবেন এর মাধ্যমে আপনি ক্যাশব্যাক নিতে পারেন। ক্যাশব্যাক মানে ডিসকাউন্ট যেটা বলা হয়, যে আপনি একটা পণ্য কিনলেন 10,000 টাকা দিয়ে আপনাকে 1,000 টাকা ক্যাশব্যাক দিয়ে দিল। তাহলে এই যে ক্যাশব্যাক যে সিস্টেম, এটা অটোমেটিক আপনার কার্ডে চলে আসবে। এটা চালু করেছে মূলত আমাদের বাংলাদেশে প্রথমবারের মতো, সেই ব্যাংকটির নাম হচ্ছে ব্র্যাক ব্যাংক। হ্যাঁ, ব্র্যাক ব্যাংক সম্প্রতি এই ক্যাশব্যাক ক্রেডিট কার্ড এটার প্রচলন চালু করেছে, বা এই ধরনের কার্ড সেবা চালু করেছে। এটা অবশ্যই দেশের অর্থনীতির জন্য একটা পজিটিভ দিক বয়ে আনবে বলে আমি আমার কাছে মনে হচ্ছে আর কি। এবার দেখেন, দেশের সর্বোচ্চ পতাকা স্তম্ভ চির উন্নত বিজয় নিশান, খেয়াল করে দেখেন, এটা কিন্তু সম্প্রতি হয়েছে। চির উন্নত বিজয় নিশান কোথায় অবস্থিত হয়েছে? ঠিক আছে, তো খেয়াল করে দেখেন যে এখানে যেটি বলা আছে যে দেশের সর্বোচ্চ পতাকা স্তম্ভ চির উন্নত বিজয় নিশান, এটি কবে স্থাপিত হয়েছে? সেটা হচ্ছে 1 নাম্বার, এটা হলো 21শে ফেব্রুয়ারি 2026 সালে এটি কিন্তু উদ্বোধন করা হয়েছে। 2026 সালে এটা কি করা হয়েছে? এটাকে যদি আমরা দেখি যে উদ্বোধন কবে করা হয়েছে, উদ্বোধন করা হয় কি 21শে ফেব্রুয়ারি 2026 সালে, অর্থাৎ এবছর সম্প্রতি এটা উদ্বোধন করা হয়েছে। 2 নাম্বার হচ্ছে এটি অবস্থিত কোন জায়গায়? এটি মূলত অবস্থিত হচ্ছে শফিপুর, তাই না? গাজীপুরের যে শফিপুর এলাকায় অবস্থিত, এটা গাজীপুরের শফিপুরে অবস্থিত। এখন কোথায় অবস্থিত, সেই স্থানটা কোথায়? সেই স্থানটা হচ্ছে মূলত আনসার প্রশিক্ষণ একাডেমি যেটা আছে, তাই না? আনসার ভিডিবি যে প্রশিক্ষণ একাডেমি, আনসার প্রশিক্ষণ একাডেমিতে এটা মূলত স্থাপন করা হয়েছে। এখন কথা হচ্ছে এটাকে দেশের সর্বোচ্চ কেন বলা হয়? সর্বোচ্চ বলার কারণ হচ্ছে এটার উচ্চতা কত? এটার উচ্চতা হচ্ছে 120 ফুট। তার মানে এত ফুট উঁচু একটি পতাকা স্তম্ভ, মানে এর মাথায় পতাকা, আমাদের জাতীয় পতাকা শোভা পাচ্ছে। তো এই যে বিষয়টা, এটা অবশ্যই পড়বে যে কত তারিখে উদ্বোধন করা হয়, কোথায় উদ্বোধন করা হয়, এটা কোন জায়গায় অবস্থিত, দেশে কোন জেলায় অবস্থিত, পাশাপাশি এটার উচ্চতা কতটুকু, এটা অবশ্যই আপনারা পড়বেন। এবং এটা উদ্বোধন করেন কে? আনসার যে বাহিনী যেটা আছে, আনসার বাহিনী যে পরিচালক, আনসার এবং বিডিভি যে বাহিনী আছে তাদের যে মহাপরিচালক, তিনি এটা উদ্বোধন করেছেন। তো অবশ্যই এই তথ্যগুলো আপনারা গুরুত্ব সহকারে পড়বেন। পরবর্তীতে যদি দেখি, শফিপুর গাজীপুরে এটি অবস্থিত। পরবর্তীতে যেটি আছে যে জাতীয় নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশনের বাধ্যবাধকতা রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে? আপনারা একটা বিষয় খেয়াল করে দেখেন যে সংসদ নির্বাচন যেদিন অনুষ্ঠিত হবে তার 30 দিনের মধ্যে নতুন সংসদ অধিবেশন আহ্বান করতে হবে। এখন সংসদ অধিবেশন আহ্বান করেন কে? এটা তো আমরা সবাই জানি যে সংসদ অধিবেশন আহ্বান করেন, সংসদ অধিবেশন কি করেন? আহ্বান করেন যে ব্যক্তিটা, তিনি হচ্ছেন কি? রাষ্ট্রপতি, তাই না? রাষ্ট্রপতি। তো সেই অনুযায়ী আমাদের পরবর্তী যে সংসদ, যেহেতু আমাদের 12 ফেব্রুয়ারি কি হয়েছে? নির্বাচন হয়েছে। 12 ফেব্রুয়ারি আমাদের নির্বাচন হয়েছে। তো সেই অনুযায়ী আমাদের সংসদ অধিবেশন আহ্বান করা হয়েছে 12ই মার্চ, মানে ঠিক 30 দিনের মাথায় বা 30 দিনের মধ্যে এটাকে কি করা হয়েছে? সংসদ অধিবেশন আহ্বান করা হয়েছে। এটি রাষ্ট্রপতি আহ্বান করে থাকেন, এটি মূলত কি? রাষ্ট্রপতি আহ্বান করে থাকেন। তো এটি আছে সংবিধানের 72-এর 2 নং অনুচ্ছেদ অনুযায়ী বা 2 নং ধারা, এটি মূলত কি হয়েছে? বর্ণনা করা আছে যে 30 দিনের মধ্যে বাধ্যবাধকতা রয়েছে সংসদ অধিবেশন আহ্বানের জন্য। তো এটা আপনারা অবশ্যই পড়বেন যে 72-এর 2 নং ধারা বা অনুচ্ছেদ অনুযায়ী এটা কি করতে হবে? 30 দিনের মধ্যে আহ্বান করতে হবে এবং রাষ্ট্রপতি এটাকে আহ্বান করবেন। এবার দেখেন একটি প্রশ্ন আছে যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে কবে? এটা কিন্তু একটু আগে আমরা আলোচনা করলাম, যেটা পরপর এগুলো কিন্তু আপনার মনে রাখতে হবে। যেহেতু একটু আগে আমরা আলোচনা করলাম যে আগামী 12ই মার্চ, হ্যাঁ, যে ত্রয়োদশ যে সংসদ যে অধিবেশন হবে এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে 12ই মার্চ 2026 সালে। কি হবে? ত্রয়োদশ 13তম সংসদের, তাই না? 13তম সংসদ অধিবেশন হতে যাচ্ছে।
অবশ্যই এগুলো এই তথ্যগুলো আপনারা পড়বেন, কে আহ্বান করে, কত তারিখে হবে, এই যে নির্বাচন সংক্রান্ত যে তথ্যগুলো আছে এগুলো অবশ্যই আপনাদের পড়তে হবে। পাশাপাশি দেখেন এবার নির্বাচনে ভোট পড়ার হার কেমন ছিল, হ্যাঁ, তারপরে বিরোধী দল কতটি পেয়েছে এবং সরকারি দল কতটি আসন পেয়েছে, কতজন মন্ত্রী আছে, কতজন প্রতিমন্ত্রী আছে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের যে মন্ত্রীগুলো আছে, মন্ত্রী যারা আছেন, এইগুলো মন্ত্রীবর্গ যারা আছেন, এই তথ্যগুলো কিন্তু আপনাদেরকে পড়তে হবে। ঠিক আছে, তাহলে 12ই মার্চ 2026। তো এই ছিল হচ্ছে আজকে আপনাদের সাপ্তাহিক আপডেট বুলেটিনের 32তম পর্ব। তো আপনারা চাকুরি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আপনারা এই নম্বরটিতে যোগাযোগ করতে পারেন, 09644330000। এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে বিদ্যাবাড়ি.com, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি বিভিন্ন চাকরি সংক্রান্ত তথ্যগুলো পেয়ে যাবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে বিদ্যাবাড়ি, এখানে আপনারা বিভিন্ন চাকরি সংক্রান্ত যে তথ্যগুলো, আপডেট তথ্যগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি এই যে আজকের যে 32তম পর্বটি দেখতে পারলেন, তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু সবসময় ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, যাতে করে এখানে যে নানা যে ক্লাসগুলো হচ্ছে, বিভিন্ন ধরনের ক্লাসগুলো হচ্ছে, বিভিন্ন ধরনের আয়োজনগুলো হচ্ছে, এই আয়োজনগুলো আপনি উপভোগ করে আপনার চাকরি পাওয়ার যে দৌড়, এই দৌড়ে যেন আপনি এগিয়ে থাকতে পারেন। তো চাকরি প্রত্যাশী বৃন্দ, এই ছিল আজকে আমাদের 32তম পর্ব। আর পাশাপাশি সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আরেকটা বিষয় হলো যে আমাদের আগামী যে আয়োজনগুলো আছে, ধারাবাহিক যে আয়োজন এবং ইউটিউব চ্যানেলের যে অন্যান্য যে আয়োজনগুলো আছে, এই আয়োজনগুলোর সাথে অবশ্যই আপনারা যুক্ত থাকবেন। যুক্ত থেকে আপনাদের চাকরি পাওয়ার যে আশা, সেই আশাটা যেন পূরণ করতে পারেন। তো সবার জন্য মানে সবার উন্নতি কামনা করে, সবার সুন্দর জীবন কামনা করে এবং সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।